বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বাইপাস হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ডক্টর মোহাম্মদ আজম খান আর ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান মিল্লাত। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দর্শক, আমার এই অতিথিদের বক্তব্য আপনাদের কাছে কেমন লাগছে, গ্রহণযোগ্য হচ্ছে কিনা বা পছন্দনীয় হচ্ছে কিনা সেটি আপনারা জানাতে পারেন এবং জানাবার জন্য তাদেরকে ভোট করতে পারেন। ভোট করতে আজম খানকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে এ টাইপ করবেন। অন্যদিকে রশিদুজ্জামান মিল্লাতকে ভোট করবার জন্য আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে বি টাইপ করবেন। দুজনের কারো বক্তব্যই পছন্দ না হতে পারে, সেক্ষেত্রে টিএম লিখে স্পেস দিয়ে সি টাইপ করবেন, পাঠিয়ে দেবেন 16258 নম্বরে যে কোনো সেলফোন থেকে যতবার খুশি ততবার। এখন থেকে শুরু করে সারা রাত জুড়ে পুরো সকাল জুড়ে এবং এই অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সকালে যখন প্রচারিত হবে শেষ হবার ঠিক 5 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সকাল 10:55 পর্যন্ত। আর ভোটের ফলাফল দেখবার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, চ্যানেলের পর্দায় চোখ রাখবেন, তৃতীয় মাত্রা দেখবেন এবং আর কিছুক্ষণ পর থেকেই সরাসরি ভোটের ফলাফল পর্দায় দেখতে পাবেন। আপনাদের মতামতের প্রতিফলন একইভাবে সকালে যখন অনুষ্ঠানটি প্রচারিত হবে তখনও ভোটের ফলাফল আপনারা সরাসরি পর্দায় দেখতে পাবেন। ডক্টর মোহাম্মদ আজম খান গতকাল বিরোধী দলীয় নেত্রী খুলনার জনসভা বক্তৃতা করেছেন এবং তিনি আবারও উচ্চারণ করেছেন যে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবেন না এবং নির্বাচনকে প্রতিহত করা হবে যদি সেরকম কোনো নির্বাচন করবার চেষ্টা করা। একই সঙ্গে তিনি প্রশাসনে যারা আছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো অবস্থাতেই তারা যেন নির্বিঘ্নে কাজ করে, সংবিধান মেনে কাজ করে, মানে তাদের জন্য যে বিধিবিধান আছে, এবং তাদের কারো বিরুদ্ধে কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো ধরনের ক্রিয়াকর্ম ভবিষ্যতে তিনি বা তার দল বা তার জোট ক্ষমতা আসলে নেবেন না। আপনি বিরোধী দলনেত্রীর বক্তব্যকে কিভাবে দেখছেন? আমি বলতে চাচ্ছি, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী জাতিসংঘের অনুষ্ঠানেও নির্বিঘ্নে বলেছেন যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে তিনি গণতন্ত্রের মানুষকন্যা। আমি যদি সেই 71 থেকে শুরু করি তাহলে মুক্তিযুদ্ধের পর 72-তে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয় এবং গণতন্ত্রের ধারা অনুযায়ী নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। কিন্তু 75-এ দেখা যায় যে সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়। যাই হোক, আমি এগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না, খুব সংক্ষেপে বলছি। এবং 75-এর পরবর্তী সময় যখন গণতন্ত্র আমাদের মাঝে ফিরে আসে, আপনি খেয়াল করবেন যে এই গণতন্ত্রকে প্রথমেই বিএনপি হত্যা করার চেষ্টা করেছে। সেটা কিভাবে দেখেন, আমরা এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কখন এই বিএনপির কাছে দাবি করেছিলাম, যখন 93 সালে মাগুরায় একটা প্রহসনের নির্বাচন হয়েছিল, যেখানে কোনো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার থাকতে পারেনি। এমনকি প্রধান নির্বাচন কমিশনার সেই মাগুরা যাওয়ার পরে 10টার ভিতরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা চলে আসে। তা না হলে কিন্তু নর্মাল নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হতো। তারপরে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আপনি খেয়াল করবেন আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করার জন্যই বিএনপি পরবর্তী সময় আবার পাওয়ারে এসে দেখা গেল তারা আবার এই একটা ম্যানিপুলেশন করার জন্য, মেকানিজম করার জন্য তারা এই প্রধান বিচারপতি বয়স বাড়ালো। তখন কিন্তু আবারও সেই একই একটা গণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ তারাই করলো এবং এই মওদুদ সাহেব সেই জিনিসটা করে আবার কিন্তু একটা এই গণতন্ত্রকে স্বাভাবিক নিয়মে চলতে দেওয়ার যে প্রক্রিয়া সেটার প্রতি একটা প্রশ্নবিদ্ধ করলো। তো এই সমস্ত কিছু মিলে আপনি আবার দেখেন পরবর্তী সময় যখন আপনার 1/11-এর মতো একটা ঘটনা ঘটলো, সেই 1/11-এর ঘটনা ঘটার পরে আমরা আর সেই তত্ত্বাবধায়কের প্রতি কোনো শ্রদ্ধা বা আস্থা রাখতে পারলাম না। পক্ষান্তরে কি হলো, এখন নিয়ম অনুযায়ী মানে কেন পারলেন না? সেই তত্ত্বাবধায়ক সরকারই তো একটি নির্বাচন করলো এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তো আপনারা ক্ষমতায় আসছেন। বিশাল পরিমাণ
সাফল্য নিয়ে, জনপ্রিয়তা নিয়ে ভোট পেলেন প্রচুর, আসন পেলেন 3/4। কিন্তু সমস্ত যতবারই এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয়েছে, নির্বাচনের পরে প্রত্যেকটা দলই কিন্তু আপনার কমপ্লেন করেছে যে যারা হেরেছেন তারাই তখন বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়নি, কোনোভাবে প্রশ্ন এসেছে। কিন্তু আমাদের প্রধান কথা হলো যে 1/11 এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই মানে তত্ত্বাবধায়ক সরকার যে কনসেপ্টটা, এটার প্রতি একটা নেগেটিভ ধারণা আসলো। তো এখন আমি বলতে চাচ্ছি একটা জিনিস, যে আপনি বিএনপি বলতে চাচ্ছে যে এই দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করবে না। আমার কথা হলো, দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন না করে, ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, কিন্তু দলীয় সরকার যদি এতই খারাপ হয়, তাহলে এই নির্বাচনের পরে যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, তাহলে কি ওই দলটা খারাপ আচরণ করবে পরবর্তী 5 বছর? তাহলে কি আমরা কি বলতে চাই যে দলীয় সরকারই খারাপ? তো এই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলে আপনি খেয়াল করবেন যে এই কথাটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি না। কিন্তু অন্যদিক থেকে খারাপ না, অন্তত নির্বাচন করবার ব্যাপারে খারাপ। যেমন তো বিএনপির বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন যে সেটা তো একটি দলীয় সরকার ছিল, কিন্তু তারা নির্বাচন করেছে। কিন্তু আপনি এই ব্যাপারটাই আমি খেয়াল করছি, আওয়ামী লীগ সরকারের অধীনে এই গত 4.5 বছরের বেশি সময় 6000-এর উপরে নির্বাচন হয়েছে, এবং এই 6000 নির্বাচনে মানে কোনোভাবেই এই নির্বাচন পক্ষপাত দুষ্ট হয়েছে বা নির্বাচনে কারচুপি হয়েছে সেই ধরনের কোনো অভিযোগ বিএনপি এ পর্যন্ত করতে পারেনি। এখন তারা কিছু একটা কথা বলছে যে যদি এটা নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আমরা আরো বেশি ভোট পেতাম। হ্যাঁ, তো এই কথাটা বলাটা একটা মানে হাস্যকর একটা ব্যাপার। হ্যাঁ, শুনি আমরা আপনার প্রতিপক্ষের কাছ থেকে শুনে আসি। রশিদুজ্জামান মিল্লাত, আসলে কি শেষ পর্যন্ত বিএনপি তার জায়গায় ঠিক থাকবে কিনা? কারণ একটা গুজব গুঞ্জন যাই বলি না কেন, অনেকদিন ধরেই চলছে, বিশেষত গত কয়েক মাস ধরে, যখন আন্দোলনটাকে আপনারা খানিকটা শিথিল করে নিয়ে এসছেন, যে শেষ পর্যন্ত হয়তো কোনো একদিন সকালবেলা ঘোষণা দিয়ে বিএনপি নির্বাচনে এই সরকারের অধীনে গেলেও যেতে পারে। কারণ জনজোয়ার বা জনস্রোত, যেটি অন্যরা বলছেন, বিএনপি নিজে দাবি করছে, বা 5টা সিটি কর্পোরেশনের ইলেকশনে যেটি দেখা গেছে, ইভেন বিভিন্ন সার্ভেতে যেটি দেখা যায়, সেরকম হওয়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাকে, এবং আজম ভাইকে ধন্যবাদ। প্রথম বোধহয় এসছেন, আজকে প্রথম তার সঙ্গে মানে টকশোতে আসছি। আমাদের প্রথমে আমি জানাতে চাই, আমাদের এলাকার যে ভোটার ভাইরা আছেন, ভাই বোনেরা, তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য, যদি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন দেয়, তারা যাতে সকলেই পার্টিসিপেট করেন, এবং তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা, ভালোবাসা, নিবেদনেই যে আগামী দিনে যাতে সুন্দর সুষ্ঠুভাবে ভোটটা হয়, সেই দোয়া যাতে সবাই করেন। এই কথা বলার অর্থ হলো, আমার ওনার কথার প্রেক্ষিতে এবং আপনার কথার প্রেক্ষিতে, উনি বললেন গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী। গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব তারই বেশি। এবং আপনি যেভাবে বললেন, যে কথাটা বললেন, যে ওয়ান ফাইন মর্নিং হয়তো দেখবেন যে আমরা রাজি হয়ে গেছি আর কি, সেটা গুঞ্জন আছে, যেহেতু আন্দোলনটা আপনারা বারবার বলছেন যে আমরা বলেছি, কিন্তু দলীয় সরকারের অধীনে বিরোধী দলীয় নেত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমাদের নেত্রী, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং বাংলাদেশের কোন জনগণ, বিশেষ করে 85%, 95% জনগণ এই ভোটে কেউ অংশ নেবেন না। দ্যাটস ফর শিওর। যে এই গণতন্ত্র রক্ষা করতে হলে আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন দিতে হবে, না হলে আমরা ইলেকশনে যাব না। এক কথাই শেষ। এবং আমার বিশ্বাস যে হয়তো ওনার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যদি উনি গণতন্ত্রের মানুষকন্যাই বলে থাকেন, তাহলে তিনি রাজি হবেন এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য। এখনো তো গণতন্ত্রের নামে লেবাস মাত্র রয়েছে, তারা তো গণতন্ত্র মানছে না কিছুই, তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করছে না। তিনি যে বললেন যে মাগুরার ইলেকশনের পরে তত্ত্বাবধায়ক সরকারের এই দাবিটি এসেছিল, হ্যাঁ ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আপনারা ইলেকশন করেছেন না, 3বার ইলেকশন হয়েছে, এবং আপনারা 2বার অংশগ্রহণ করেছেন, আমরা 1বার করেছি, তাই তো? 96 আমরা করেছি, আর ওনারা 2বার করেছেন। 2বার করে 2বার জয়ী হয়েছেন, আমরা 1বার জয়ী। 4টে ইলেকশনের মধ্যে তত্ত্বাবধায়ক অধীনে হয়েছে। এবং 1/11 যে সৃষ্টি,
সেটাও তো তাদের দ্বারা হয়েছে, অনেকবার আপনাকে বলেছি, এবং আমরা সবাই প্রায় এই টকশোতে বলে থাকি কি কারণে ১১ এসেছিল। সেই বিশদ বিবরণীতে যদি নাও যাই, আমরা যদি শুধু বলি যে ১১ পরেও আপনার সেই তত্ত্বাবধায়কের আন্ডারেই কিন্তু তারা ইলেকশনে গিয়েছে এবং ২/৩ ৩/৪ সিট তারা পেয়েছেন। তো তাহলে দলীয় ইলেকশন করতে হবে এটা কেন, এই গোটা কেন? তার মানে নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন একটা কথা যে জনজোয়ার আপনি দেখতে পাচ্ছেন, এই জন্য হয়তো আপনি বলেছেন যে ওয়ান ফাইন মর্নিং। আমি দেখতে পাচ্ছি না সেটা না, এটা আপনার কথায় আপনারা বলেন, অন্যরা বলে মানুষ আপনিও বুঝতে চেয়েছেন যে আপনাদের হয়তো ওয়ান ফাইন মর্নিং আমরা বলবো যে আমরা এই সরকারের আন্ডার ইলেকশনে যাচ্ছি, কিন্তু আমাদের নেত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে আমরা যাব না। এবং ধরে নেওয়া হোক, যদি আপনি যেটা বললেন আর কি, আমার বিশ্বাস যদি ওনারা তো বলছেন যে পৃথিবীর অন্যান্য দেশে এইভাবেই তো আসলে নির্বাচন হয়, যদি হয়ও আমার কেন জানি মনে হয় যে আমরা যদি ইলেকশনে ইভেন দলীয় ওনার সরকারের আন্ডারে যদি ইলেকশনে যাই, তবুও তারা ইলেকশন করবেন না। ইলেকশন নিয়ে একটা রিপোর্ট রয়েছে এখানে, দেখেন আওয়ামী লীগের নেতারাও নির্বাচন নিয়ে অন্ধকারে। এই যে দেখেন আজকের নিউজ, এটা তারাও বিশ্বাস করতে চায় না যে ইলেকশন হবে, কারণ ইলেকশন হওয়ার মতো অবস্থা সৃষ্টি করছে না। এখন দেখেন, এখন পর্যন্ত ভোটার তালিকা আপডেট হয়নি, এখন পর্যন্ত আপনার সীমানা নির্ধারণ করেননি, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ওই রকম প্রস্তুতি নেননি যে আগামী ইলেকশনটা কিভাবে। বিরোধী দলের নেত্রী আপনার নেতৃত্বে গতকাল ইলেকশন কমিশনকে একটি অথর্ব অপদার্থ কমিশন হিসেবে আখ্যায়িত করেছেন। তো যেটি বোঝা যায় যে ওনার বক্তব্য উনি যেভাবে আখ্যায়িত করলেন, আমিও শুনছিলাম, তাতে করে এই কমিশনের অধীনেও নির্বাচনে হওয়া, সুষ্ঠু হওয়া খুবই কষ্টকর ব্যাপার, কারণ তারা তো পার্টিজান হয়ে গেছে অলরেডি। কারণ আপনি দেখেন বিরোধী দলের নেত্রী এই আপনার জনসভায় বা কোনো বক্তব্যে, এগুলি রাজনৈতিক বক্তব্য বলতেই পারেন যে সেখানে যে অবস্থা দেখা যাচ্ছে, আজ্ঞাবহ একটা ইসি, টোটাল নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ, যা বলা হচ্ছে তাই করছেন, সরকার যা বলছেন তাই করছেন। তো সেই ক্ষেত্রে যখন বিরোধী দলের নেত্রী যখন বলেছেন মাজা ভাঙা, তিরস্কার করে সেখানে এক ব্রিগেডিয়ার রয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন আর কি, সে দাঁড়িয়ে কোমর সোজা করে দাঁড়িয়ে দেখাচ্ছেন যে আমার না মাজা সোজা রয়েছে। এই যে তিরস্কার, এই যে অশ্রদ্ধা বিরোধী দলের প্রতি, এতে করে তো এই নির্বাচন কমিশনের আন্ডারেও নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা জানি না। তবুও আমি মনে করি যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন হয়, সম্ভবত আমাদের দল ইলেকশনে যাবে। জি, ডক্টর আজম খান অনেকগুলো কথা তিনি বলেছেন, আপনি জবাব দেবেন। সেই সঙ্গে যেটি জবাব আমি আপনার কাছে চাইব ওনার বক্তব্য থেকে, সেটি হচ্ছে যে উনি বলছেন যে গণতন্ত্রের লেশ মাত্র এখন নেই। আমি প্রথমে মিলাদ ভাইকে একটা কথার উত্তর মিলাদ ভাইয়ের কাছে চাবো। সেটা হলো, উনি বলেছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া মাননীয় বিরোধী দলের নেত্রী নির্বাচনে যাবেন না। আপনার মনে আছে এই মাননীয় বিরোধী দলের নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন যে এই বাংলাদেশে শিশু এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। তাহলে কি উনি চাচ্ছেন শিশু অথবা পাগল একজন লোককে সরকার প্রদান করে? শিশু এবং এটা কথা ঠিকই প্রদান করে, আপনার কেউ পার্টিজানের মানে ইনসাইড অনেকে আছে সিনসিয়ার, অনেস্ট, এবং মনে মনে আপনার এক দলকে যদি সাপোর্ট করে তবুও কিন্তু তারা সিনসিয়ারলি কাজ করার মানে একটা মানসিকতা নিয়ে থাকে আর কি। এই ধরনের লোকজনদের নিয়ে নির্বাচন কমিশন করানো উচিত এবং তত্ত্বাবধায়ক সরকার করানো উচিত। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই কমান্ডটা করেছিলেন। যখন নাকি বিরোধী দলে কেউ থাকে তখন তারা, আপনি একটু আগে বললেন যে বিরোধী দলীয় নেত্রী বিভিন্ন রকমের কথা বলছেন তার নির্বাচনী বক্তৃতায়, অথবা বিভিন্ন রকমের আশ্বাস দিচ্ছেন বা বিভিন্ন কথা বলছেন, কিন্তু যখন প্রধানমন্ত্রী অবস্থায় কোনো কথা বলে সেটা অবশ্যই অনেকের চেয়ে কথার চেয়ে অনেক গুরুত্ব বহন করে। তাহলে আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন যে পাগল এবং শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নাই, না এক নম্বর। দুই নম্বর হলো, আপনি বলেছেন যে আওয়ামী লীগ তাদের দলীয় নির্বাচনও যাবে না। আপনি এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে দলীয় নির্বাচন, উনি যেটি বলেছেন যে আপনাদের অধীনে যদি ওনারা নির্বাচন করতে রাজি হন তাহলে আপনারা হয়তো নির্বাচন ওনারা যেন না করতে পারেন সেরকম একটা, আমি মনে করি যে এই তথ্যটাই ভুল। এখন যদি আমি মনে করি যদি তত্ত্বাবধায়ক সরকার ইনকেস সাপোজ যদি দেওয়াও হয়,
তাহলেও বিএনপি নির্বাচনে যাবে না। সেখানে আমি একটা সেখানে একটা গন্ধ পাচ্ছি, এটাই আমি বলছি। সেটা গন্ধটা হলো যেহেতু এখন যুদ্ধবিরোধী অপরাধের বিচার চলছে এবং যদি এখন তত্ত্বাবধায়ক সরকার আসে, অথবা এই যে আওয়ামী লীগ যে একটা প্রপোজাল দিয়েছিল যে আসুন আমরা 5 জন করে একটা ইন্টারিম গভর্নমেন্ট করি, আপনি যদি খেয়াল করেন যে প্রফেশন অনুযায়ী হ্যাঁ সেই প্রপোজালটা নাই এখন নাই। আপনারা তো কোনো আলোচনা করতেই রাজি হচ্ছে না, আপনারা রাস্তায় বিভিন্ন আপনারাই করতে পারেন। আচ্ছা আমি 2/3 আমি একটু শেষ করে নেই। আমি এই সন্দেহ করছি যে তারা অ্যাকচুয়ালি যদি ওই পরিস্থিতিতেও যাওয়া হয় তাহলেও নির্বাচনে যাবে না। কারণ হলো কোনো কারণে যদি তারা ওই 5 জন করে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয় এবং সেখানে যদি তারা যোগ দেয়, তাহলে এর মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে। তাহলে তারা ওই যুদ্ধাপরাধীদের বিচারের রায় যদি কার্যকর হয় ওই মুহূর্তে এবং তারা যদি সরকারে থাকে, এই ভয়ে তারা ওই প্রসেসেও যায়নি এবং আপাতত ইলেকশন থেকে দূরেই থাকতে আপাতত ইলেকশন দূরে থাকতে চাচ্ছে এবং তাদের জামাতকে রক্ষা করার জন্য যত রকমের। কিন্তু আপনারা তো যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে খুব বেশি সময় নেবেন না মনে হচ্ছে। না, আমাদের এই সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেলেই তাদের রায় কার্যকর হবে। এটা এই দেশের জনগণ বছরখানেক ম্যাক্সিমাম লাগতে পারে, তো ওনারা হয় 1 বছর বাইরে থাকবেন, 5 বছরের ঝুঁকি নেবেন আপনাদের নির্বাচনে রেখে, ক্ষমতায় রেখে। না, তাহলে তো আমরা আমাদের যে জননেত্রী শেখ হাসিনা যে প্রপোজাল গুলো দিয়েছিলেন এবং ওনাদের একজন সাংসদ একটা প্রস্তাব সংসদে এনেছিল, সেটাকেও তুলে নিয়ে গেল। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ওনারা তত্ত্বাবধায়ক বলছে, কিন্তু কখনোই কনক্রিট কোনো প্রপোজাল দিচ্ছে না, প্রস্তাব দিচ্ছে না যেটা নিয়ে আলোচনা হতে পারে। কারণ হলো কি, ওনারা যদি কোনো প্রপোজাল নিয়ে আসে, দেখা যাবে সেই প্রপোজালের আলোচনাতে ওনারা সেটাকে টিকাতে পারবে না। কারণ সমস্ত যুক্তি তর্ক যত কিছুই দিক, এ পর্যন্ত এই 4টা নির্বাচনে যে ঘটনা প্রবাহগুলো ঘটে গেছে, তাতে কি দেখা যাবে যে এখন আমাদের আর তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই, আমাদের গণতন্ত্রের একটা প্রক্রিয়াতে যেতে হবে। এবং হোয়াই উইল নট স্টার্ট ফ্রম নাও, একটা না একটা সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে একটা প্রক্রিয়াতে যেতে হবে। তাহলে আমরা যদি 6000 ইলেকশন নিরপেক্ষভাবে করতে পারি, তাহলে জাতীয় সংসদ নির্বাচন কেন নিরপেক্ষ করতে পারবো না, সেই ব্যাপারটাই আমাদের কাছে গ্রহণযোগ্য, বোধগম্য নয়। আজম ভাই, আপনার দলের সভাপতি মণ্ডলীর সদস্য নুহ আলম লেলিন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন আপনারা করবেন কিনা বা তত্ত্বাবধায়ক নির্বাচন হবে কিনা। তিনি প্রথম আলো সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আর কি। উনি বলেছেন যে নির্বাচন হবে কিনা আমরা জানি না, আমরা কেউ জানি না। স্ট্রেট আপনার সভাপতি মণ্ডলীর সদস্য কিন্তু তিনি, তবে নির্বাচন হবে, কবে হবে এটা জানি না। আপনি এইভাবে বলেছেন আর কি। একজন সভাপতি মণ্ডলীর সদস্য যদি এই কথা বলে, মানে নির্বাচন নিয়ে যে কি প্রশাসন চলছে এটা নিশ্চয়ই আপনি জানেন, আপনি একজন সহসম্পাদক কেন্দ্রীয় কমিটির, সে নিশ্চয়ই আপনারও নলেজে আছে আর কি। আর যে কথাটা আপনি বললেন যে 6000 নির্বাচন নিরপেক্ষ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমরা মেনে নিলাম। নিরপেক্ষ না হলেও আপনারা চেষ্টা করেছেন মানে জেতার জন্য, জিততে পারেননি বিকজ মানুষ ভোট দিয়েছে বিএনপিকে এবং বিএনপি সমর্থকদের জয়লাভ বেশি হয়েছে। এটা তো সরকারের কোন মানে প্রজাতন্ত্রের কোন পরিবর্তন আনতে পারবে না বা কোন রকম নীতি নির্ধারণ করতে পারবে না। এই 6000 ধরেও যদি বিএনপি পায়, তবু সরকারি কোন সিদ্ধান্তের বিষয়ে কোন রকম সিদ্ধান্ত এই 6000 লোক আপনার নির্বাচিত লোক নিতে পারবে না। কিন্তু জাতীয় নির্বাচন তো অন্যরকম। জাতীয় নির্বাচনে আপনার এই 300 আসনের মধ্যে যে মেজরিটি হবে, তারাই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশে সন্ত্রাস থাকবে কিনা, দেশের হালচাল কি হবে। এটা হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আপনারা এমনও তো হইতে পারে এই মূলা দেখে আপনি হয়তো জাতীয় নির্বাচনটাকে আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে না আমরা নিরপেক্ষ নির্বাচন করব। সেই নির্বাচনে আমরা ভোট পেলাম একটা, আপনি ডিক্লেয়ার করলেন আরেকটা। একটা উদাহরণ তো এখনই আছে, আপনাদের মানসিকতা তো দেখলেই বোঝা যায়। আপনার দেখেন এই এহসানুল হক মিলন, তিনি ভোটে জয়লাভ করেছিলেন, জোর করে তাকে হারিয়ে দিয়ে আপনার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আলমগীর ডক্টর মহিউদ্দিন আলমগীর খান ওনাকে পাশ করিয়েছেন এবং সেটা নিয়ে কেস হয়েছে। হাইকোর্টে জিতেছে এহসানুল হক মিলন, সুপ্রিম কোর্টে জিতেছে, এখন লিভ টু আপিলে ফেলে রাখছে। তার মানে আপনারা যাকে চাবেন আর কি জাতীয় নির্বাচনে, যাকে আপনারা আনতে চাবেন সেটাই আপনারা আনবেন, এটা আমাদের মধ্যে বিশ্বাস এবং সারা দেশের 85 থেকে 90% মানুষের এই বিশ্বাস। শুধুমাত্র আপনারা যারা কট্টর আওয়ামী পন্থী এবং আওয়ামী লীগ যারা করেন তারা ছাড়া
বাকি সবাই কিন্তু তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন চায়। আপনি কি গণতন্ত্রের মানুষকন্যা, আপনার প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেত্রী, তা আপনারা কি চাবেন না যে গণতন্ত্র টিকে থাকুক, মানুষ যা চায় তা আপনারা এটা শ্রদ্ধা করবেন না? আপনি নিজেই তো বলছেন যে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আর যেটি উনি বলছেন যে, বা প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে, তো এটিও তো আসলে এক ধরনের বাঞ্ছনীয় বিষয় যে গণতন্ত্রে আপনারা পরস্পরের প্রতি আস্থা রাখবেন। সেই পরিবেশ কি আছে এখন? কেন নেই? এই দেশে কি সেই পরিবেশ আছে? নেই কেন? আপনার নাসিম সাহেব গত পরশুদিনের আগের দিনও বলেছে যে সরকারের প্রজাতন্ত্রের কর্মকর্তাদের যা যা হুকুম করা হবে তাইতে পালন করতে হবে, না হয় তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। স্ট্রেট ওয়ে এরকম কথা বলা হয়েছে। তিনি কিন্তু সরকারেরও কেউ নন। যদি ওই দলীয় সরকারকেও যদি দলীয় লোক হিসাবে, প্রেসিডিয়াম সদস্য হিসেবে তিনি যদি বলতেন দলকে, সরকারকে যে ভাই আপনারা দেখেন যাতে করে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ কাজ করে, বা সরকারি কর্মকর্তা আপনার হুকুম দেন, তিনি একজন পার্টির নেতা হয়ে সরকারি কর্মকর্তাদের, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের হুমকি দিচ্ছে। সেই হুমকি এখনই, ইলেকশন তো আসেই নাই, এখনই যে হুমকি দেওয়া হচ্ছে, আপনার ইলেকশনের সময় যদি প্রধানমন্ত্রীর আন্ডারে ইলেকশন হয় এবং একটা মন্ত্রী পরিষদের, এই সরকারের মন্ত্রী পরিষদের আন্ডারে ইলেকশন হয়, আপনি কি মনে করেন কারো ঘাড়ে মাথা কি তিনটা যে তারা ইলেকশনে যারা এই সব আওয়ামী লীগ যা বলবে তা শুনবে না? এখনই তো ভয় সন্তুষ্ট হয়ে গেছে সবাই। আমরা তো ভীত প্রজাতন্ত্র কলাপস করে কিনা, কারণ এখন কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা খুব ভয় আছে, কি করবে কি না করবে দিশেহারা হয়ে যাচ্ছে। বিকজ আপনার মানে একটা সরকারি কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন যে আমি যা বলবো তাই শুনতে হবে, না শুনলে তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এটা কোনো গণতন্ত্রের লেশমাত্রা আপনি বুঝেন? গণতন্ত্রের লেশমাত্রা কি আছে আপনি মনে করেন? আজম খান, আমি এটা আপনাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি বলছি যে আপনি লেলিন ভাইয়ের কথা বললেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি লেলিন ভাই কিন্তু বলেছে যে এখন যে বর্তমান সংবিধান অনুযায়ী যেহেতু না, তিনি একদম ডিরেক্টলি বলেছেন আমরা কেউ কিছু জানি না। ওয়ার্ডটা এরকম, সেন্টেন্সটা এরকম ছিল, আমরা কেউ কিছু জানি না। আমাদের কারো কিছু জানার দরকার নাই, তো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখন বর্তমান যে সংবিধান আছে এটা গণতন্ত্রকে যদি আপনি দীর্ঘায়িত করতে চান এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে আপনাকে সংবিধান মেনে চলতে হবে। আপনাকে একটা কথা বলি, দেখেন আওয়ামী লীগ শেষ করে নেই, এই কোশ্চেনটা আমি শেষ করে নেই। আপনার এই সংবিধানকে আওয়ামী লীগ শ্রদ্ধা করে বিধায় আপনার এই সংবিধানে ইন্ডিমেটিভ বিল থাকা পরেও সমস্ত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। যেখানে শিশু এবং নারীকে হত্যা করা হয়েছে, সেই বিলের মানে সংবিধানে থাকার পরেও সংবিধানকে শ্রদ্ধা করে আওয়ামী লীগ সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন সংবিধান আছে, বর্তমান সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে নির্বাচন হবে। সেই নির্বাচন আপনারা আসতে পারেন আলোচনার জন্য। আমার কথা হলো যে আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা যদি বলেন যে মূলা ঝুলিয়ে রাখছে, আপনারা সেই কথাটা নিয়ে আলোচনায় আসুন। আপনারা আলোচনায় আসছেন না, আপনার সমস্যাটা কোথায়? যে এই কারণে নির্বাচন নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগ সদা প্রস্তুত আছে যে কারণগুলো। মোহাম্মদ নাসিমের বক্তব্যের উদাহরণ দিলেন। এখন মোহাম্মদ নাসিম, আমাদের নাসিম ভাই যে বক্তব্যটা দিয়েছেন, অ্যাকচুয়ালি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা সবসময় কথাগুলো একটু কমান্ড করেন। যেহেতু গত কিছুদিন আগে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে কর্মকর্তাদেরকে মানে তাদের কথা মতো চলতে, সেই কথার জবাবে তিনি একটা জবাব দিয়েছেন এবং নাসিম ভাই ওই কথাটাই বলেছেন। এবং কিন্তু নাসিম ভাই সেই কথাটা কিন্তু অলরেডি কালকে এবং গত পরশু দিনের বক্তব্যে সেটা কারেকশন করে দিয়েছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই যে এখন আমরা এই 2013 সালের আর নির্বাচনের আর অল্প দিন বাকি আছে, আপনি খেয়াল করবেন। হ্যাঁ, কতদিন বাকি আছে আজম ভাই? এই আর মনে করেন যে এই 4 মাসের মতো বাকি আছে, মানে জানুয়ারির মধ্যে, মধ্য জানুয়ারিতে নির্বাচন। আমি একটা সম্পাদক মন্ডলীর সভাপতি, আমার কথাটা শেষ করে নেই, তিনি জানেন না ইলেকশন কবে হবে। আপনি আমি বলছি তারিখ তো আসলেই জানেন না। তারিখ এখন যেহেতু কেউ জানে না কখন ইলেকশন হবে, এটা কথা তো একটা বিষয় থাকে আর কি, লম্বা বিষয় থাকে আর কি। আমি একটা কথা বলছি, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে কখনোই বলেন নাই যে আপনারা ইলেকশনে আসেন বা না আসেন আমরা নির্বাচন করব। সদা সর্বদা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সমস্ত দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নিরপেক্ষ
একটা নির্বাচন অনুষ্ঠান করব। কিন্তু আপনি খেয়াল করবেন গত টার্মে যখন এই 4 মাস 5 মাস আগে আমাদের বর্তমান বিরোধী দল নেত্রী এবং তখনকার প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি যখন সিলেটে সভা করতে যান, তিনি পরপর 3টা জনসভায় বলেছিলেন যে কেউ ইলেকশনে আসুক বা না আসুক সেটা আমাদের দেখার বিষয় না। হ্যাঁ, আমাদের ওই নির্বাচন হবে, হ্যাঁ সেটা আমাদের। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের এরকম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা এরকম কারো পক্ষ থেকে আপনি কখনোই শুনেন নাই যে আমরা মানে বিরোধী দলকে নিয়ে নির্বাচন করি। আমরা বিরোধী দলকে নিয়ে নির্বাচন করতে চাই। নির্বাচন করতে গিয়ে আপনাদের কি সমস্যা? নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, ওকে ফাইন। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন অন্যটা, আমার প্রশ্নটা অন্য। আপনার ভয়টা কিসের? যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয় আপনার ভয়টা কিসের? এটা প্রশ্ন আমার কাছে। আপনি সরকারি দল, আমি বিরোধী দলের একজন, আপনি সরকারি দলের সম্পাদক মন্ডলীর সদস্য। আমি বলছি আমি এই জন্য আপনাকে বলছি কোনো ভয় নাই। তাহলে কেন দেন? আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি যে পৃথিবীর সমস্ত দেশে যদি একটা সিস্টেমে নির্বাচন হতে পারে, আর আমাদের দেশের যে আমি আগে বলছি যে প্রেক্ষাপট মানে তত্ত্বাবধায়ক সরকার আসার যে প্রেক্ষাপটগুলো ছিল, এখন আমাদের এই সময়ে আমাদের সেই ধরনের কোন প্রেক্ষাপট তৈরি হয় নাই। তাহলে আপনাদের ভয় কোথায় যে আমরা যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেব না? এবং আপনি একটা জিনিস মিডিয়া দেখেন, আপনি এখন মিডিয়া এত শক্তিশালী হয়েছে যে আমরা ইচ্ছা করলেও মানে কোন রকম ফাঁক ফোকর বের করতে পারবো না। তা আপনাদের কি মিডিয়ার প্রতি আস্থা নাই? আপনারা পারবেন না এমন কি প্রমাণটা আছে যে মানে তাহলে তো পৃথিবীর আপনারা এইটা তাহলে তো এখন একটা শুরু করেন, সারা পৃথিবীতে তত্ত্বাবধায়ক সরকার শুরু করেন, সারা পৃথিবীতে আপনাদের চিন্তা করতে হবে যে এই দেশটায় গণতন্ত্র রক্ষা করতে হলে সমঝোতায় আসতে হবে। আপনার সমঝোতা যদি না থাকে, আপনি আপনাকে মনে করেন একদলীয় নির্বাচন করে আপনি পারি পেয়ে যাবেন। এটা তো 15ই ফেব্রুয়ারিতে আমাদের ইলেকশন হয়েছিল, আমরা তো ইলেকশন একটা করেছিলাম, কিন্তু আমাদের ইলেকশন করার একটা প্রেক্ষাপট ছিল যে আমাদের ইলেকশন করে 2/3 মেজরিটি নিয়ে তারপরে তত্ত্বাবধায়ক বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে আমরা আবার রিজাইন করি। এই জায়গাটা আমি একটু আমি শেষ করি। উদ্দেশ্য ছিল আপনি যদি নির্বাচন 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে যদি বলে দিতেন যে আমি তাহলে সংবিধানের জন্য আপনি বলেন, আমি শুনে বলেন। ঠিক আছে, বলেন। আপনি যখন বলবেন তাহলে আমি শুনি, আর আমি যখন বলি তখন আপনি শুনেন। ঠিক আছে। এই যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন 15 ফেব্রুয়ারি পরে হলো, এটা কার ফসল ছিল? আপনাদের। আপনারা আন্দোলন করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশন হলো, ফেয়ার ইলেকশন হলো, সেই ইলেকশনে আপনারা ক্ষমতায় গেলেন। তারপরেরটা তত্ত্বাবধায়ক আন্ডারে হলো, ফেয়ার ইলেকশন হলো, আমরা ক্ষমতায় গেলাম। তারপরে আনফেয়ার মিনস একটা 11-11 হলো, সেটাকেও তত্ত্বাবধায়ক সরকার আখ্যা দিয়ে, যদি অসাংবিধানিক ছিল বিষয়টা, তারপরে কিন্তু আপনারা এটাকে রেটিফিকেশন করবেন বলে তাদেরকে যারা 11-11 হুতা ছিল তাদের সঙ্গে সমঝোতা করে আপনারা তাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন করলেন। সেখানেও আপনারা জয়লাভ করেছেন। কিভাবে জয়লাভ করেছেন সেই বর্ণনা আজকে নাই করলাম। কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকার দিতে আপনাদের অসুবিধাটা কোন জায়গায়? ধরেন যে আমরা মানলাম না এই আপনাদের আন্ডার ইলেকশন করার জন্য, আপনারা কি তাই বলে কি দেশে ইলেকশন দিবেন না? একদলীয় ইলেকশন করবেন? আর আপনারা যদি এত কথা বলে থাকেন, ভালো কাজ করেছেন, মানুষজন আপনাদের পক্ষে আছে, তাহলে নির্বাচন দিতে এই যে প্রতি 5 বছর পর একটা প্রবলেম আসে বাংলাদেশে, তো এটা ওয়ান্স ফর অল রিজলভ করার কোনো সুযোগ নেই? সেটা রিজলভ করতে হলে এবার আর রিজলভ করা সম্ভব হবে না। আপনারা থাকলেও তো রিজলভ করা সম্ভব হয় না, ওনারা থাকলেও সম্ভব হচ্ছে না। সেটা একটা ফর্মুলা হয়তো আনা যেতে পারে, পরবর্তীতে আনা যেতে পারে যে এই এবং রিজলভ তো হয়ে গেছিল। তত্ত্বাবধায়ক সরকার কথাটা বিশ্বে কিন্তু সমাদৃত হয়েছিল এবং সবাই এটাকে ফলো করতে চেয়েছিল। ইভেন কি পাকিস্তানে কিন্তু এবার তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশন হয়েছে এবং অনেক দেশ এটা চিন্তা করতেছে দিস ইজ এ গুড ফর্মুলা যে নিউট্রাল ইলেকশন করার জন্য কিছু সংখ্যক সুশীল সমাজের লোকজন নিয়ে, সিনসিয়ার, অনেস্ট এবং পার্টিজান না, এরকম মেন্টালিটির কিছু লোকজন দিয়ে ইলেকশনটা পরিচালনা করা, অথবা ইসিকে শক্তিশালী করা। ইসিকে এবার তো করা সম্ভব নয়, যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তব ভিত্তিক কথা বলতে হবে। এবার কোনো অবস্থাতেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন ছাড়া কোনো ইলেকশন এই দেশে হবে না। কারণ এই আপনারা যে কর্মকাণ্ড করেছেন, একেবারে হত্যা, গুম, খুন, রাহাজানি, তারপরে আপনার এই যে দুর্নীতি,
আপনার হলমার্কের কেলেঙ্কারি, পদ্মা সেতুর কেলেঙ্কারি, এগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হবে আর কি। আপনার টাকা লুটপাট, শেয়ার কেলেঙ্কারি, এগুলো তো সব মিলিয়ে আপনারা যে অবস্থায় দেশটাকে দাঁড় করিয়েছেন এবং নিজেরা বাঁচার জন্য হয়তো বা আপনারা চেষ্টা করছেন যে আমরা যদি আগামী 5 বছর না থাকতে পারি তাহলে আমাদের হয়তো এই দেশের থাকা সম্ভব হবে কিনা, মানুষের যে অন্যায় করেছি সেই কারণে হয়তো আপনারা নিজেরা চাচ্ছেন যে নিজেরা নির্বাচন দিয়ে নিজেদের পক্ষে রায় এনে আপনারা আবার আরো কিছুদিন থাকার জন্য। সেটা কিন্তু তারপরে কি হবে? তারপরে আরো 5 বছর থাকলেন, তারপরে না, ওনারা তো 2021 সাল পর্যন্ত থাকতে চান। 2021 সাল পর্যন্ত থাকবেন জোর করে, তার দেশের জনগণ বসে থেকে আঙ্গুল চুষবে। এটা কি কোনোদিনও সম্ভব? আমি বলতে যাচ্ছি, প্রথমে বলতে যাচ্ছি যে বিশ্বে এটা তত্ত্বাবধায়ক সরকার সমাদৃত হয়েছে আপনি বলছেন, আর আমি দয়া করে পাকিস্তানের রেফারেন্স আর আমাদের বাংলাদেশের সাথে দেবেন না, এটা আমার অনুরোধ। হ্যাঁ, পাকিস্তানের বিষয় ভিন্ন, কিন্তু পৃথিবীর আর কোথাও আমাকে বলতে দেন 1 মিনিট আমাকে বলতে দেন। সো সারা পৃথিবী যদি সমাদৃতই হয় তাহলে তো আপনারা আন্দোলন সারা পৃথিবীর জন্য করতে পারেন। নাম্বার 1, জিল্লুর ভাই যেটা বললো, তাহলে এটা শুরুটা হবে কখন? তাহলে কি এখন আপনারা কোনো পার্টিকুলার প্রপোজাল দিচ্ছেন না যে তত্ত্বাবধায়ক সরকার এইভাবে হবে? তাহলে যদি তত্ত্বাবধায়ক সরকার ভালো হয় তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি আপনার পার্টিজান উঠিয়ে দেন। হ্যাঁ, এই ভালো মানুষ যদি এই সুশীল সমাজ হয়, ভালো মানুষ যদি তারাই হয় তাহলে তারাই দেশ চালাক অনির্দিষ্টকালের জন্য। কিন্তু পৃথিবীর ইতিহাসে, আমাকে শেষ করতে দেন, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে একটা দলীয় সরকার ছাড়া ওই দেশের সমস্ত উন্নয়ন গণতন্ত্র রক্ষা করতে পেরেছে। আপনার বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, এই দুইটা দলই যখন ক্ষমতায় যায় বা তার আগে থেকেই তাদের সমস্ত দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত করার জন্যই কিন্তু তাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় যায় এবং সেই আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটানোর জন্যই কিন্তু তারা ক্ষমতায় আসে। তো এখন এর পৃথিবীর ইতিহাসে এরকম কোন ঘটনা নাই যে এইরকম একজন লোক বা ডিক্টেটরশিপ এসে আপনার ক্ষমতায় এসে তারপরে দেশটাকে আমি শেষ করে নেই, আপনি শেষ করে নেই, এরপরে আপনি বলছেন আমি শেষ করে নেই, আপনি কেলেঙ্কারির কথা বলেছেন। আমি এখনো একটা কথা বলতে চাই, আপনি হলমার্ক বলেছেন, তারপরে ডেস্টিনি বলেছেন, শেয়ার মার্কেট। আমি একটা জিনিস, আমাদের শেয়ার মার্কেটে কিছু দুর্বলতা আছে, আমি অস্বীকার করব না, কিন্তু আদারওয়াইজ অন্য যেই ক্ষেত্রে আপনার পদ্মা সেতুর দুর্নীতির কথা বলেছেন, এখন পর্যন্ত স্পেসিফিক্যালি কোন পদ্মা সেতুর দুর্নীতি কেউ আমাকে শুনে না, এরকম কোন আসে নাই। আচ্ছা, কিন্তু তার বিনিময়ে কি হয়েছে? আবুল হোসেন সাহেবের মন্ত্রিত্ব চলে গিয়েছে, তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। আপনি হলমার্ক এবং এই ডেস্টিনির সমস্ত লোক এখন জেলখানায় আছে, তাদের বিচার প্রক্রিয়াধীন আছে। তাহলে কিভাবে আমাদের সময় দুর্নীতি হলে সেই যে দুর্নীতিগুলো যে বিচারাধীন বা প্রক্রিয়াধীন নাই, যদি না থাকতো তাহলে বলতে পারতেন যে আমাদের সময় দুর্নীতি আমরা ভয় করব। আপনাদের সময় কি হয়েছে? আপনি দেখেন, এই তারেক জিয়া সাহেব সেই আপনার হাওয়া ভবন তৈরি করে, হ্যাঁ, দেশের মধ্যে একদম সাধারণ একজন মানুষও জানে যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে। কি পরিমাণে? একটা দুর্নীতির কথা বলেন, হ্যাঁ, একটা স্পেসিফিক দুর্নীতির কথা বলেন। আমি এই জায়গাটা তাহলে আমি আচ্ছা ঠিক আছে, আমি একটাই বলি, একটি দুর্নীতি করেছে আপনি বলেন, একটা এবং সেটা প্রমাণ সহ বলতে হবে, এমনি বলবেন না। আচ্ছা, আমি এটা বলবো, যদি আপনারা কি সমস্ত জায়গায় দুর্নীতি মানে বলছেন আপনারা যে তারেক জিয়া দেশে এসে, হ্যাঁ, এবং একেবারে দুধের বন্যা বয়ে দিবে। এখন আপনি খেয়াল করেন, উনি একজন অসুস্থ মানুষ, 5 বছর যাবত চিকিৎসাধীন আছেন। উনাকে 2 মাসের মধ্যে দেশে এনে কোন হেকিমি কবিরাজিতে ওনাকে সুস্থ বানিয়ে একেবারে দেশের মধ্যে উন্নয়নে বন্যা বয়ে দেবে। এখন যদি উনি আমার কথা শুনেন, উনি যদি পুরোপুরি নিরপেক্ষ হন, ওনার নাম এই প্রসঙ্গটা থাকে না। আমি প্রসঙ্গটা বলেছেন আপনি, আমি শেষ করে নেই, আমি শেষ করে নেই, আপনি বলেন, আমি শেষ করে নেই, আমি শেষ করে নেই। উনি যদি আমার এটা আসছে, আমি এটা আসছি, আচ্ছা আমি এটা আসছি, তাহলে
উনার নামে যদি কোনো দুর্নীতি না থাকে আর উনি যদি এই দেশকে উন্নয়নের বন্যা বয়ে দেবেন, তাহলে উনি কেন দেশে আসছেন না? আমরা ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, দেশে এসে উনি কেন, ওনার নামে মামলা আছে, উনি কেন সেই মামলা ফেস করছেন না? না, উনি অসুস্থ, আপনি বললেন একটু আগে। আপনি যদি অসুস্থ বলেন, আপনি কি জানেন আমি একজন ডাক্তার মানুষ, চিকিৎসা শেষ হলেই তিনি দেশে ফিরে, আমি একজন ডাক্তার মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি একজন ডাক্তার, আপনি যদি 5 বছর একজন লোক চিকিৎসাধীন থাকে, সে এমনিই তো মেন্টালি ডিসঅর্ডার চলে আসে তার, তাহলে আপনার তাকে দিয়ে কিভাবে কথা বলবেন? হ্যাঁ, কিভাবে আপনি অযৌক্তিক, আপনি জানেন দুর্নীতি নাই, তার নামে যে কেস আছে, উনি কেন দেশে এসে এই কেস মোকাবেলা করছেন আপনি অথচ খেয়াল করবেন না? ওনার নামে তো কেসই নাই, যে কেস করেছেন এটা ফলস কেস। তাহলে প্রমাণ করুন, তাহলে উনি এসে প্রমাণ করুন। প্রমাণ তো হচ্ছে, উনি এসে প্রমাণ করেন, আপনারা প্রমাণ করেন। এটা তো বিচারিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে, অবশ্যই করে আমরা ফেস করেছি না, আমাদেরও তো কেস হয়েছিল, আমরা ফেস করেছি, বিচারিক কার্যক্রম আমরা ফেস করেছি এবং সেটাকে আমরা কোর্টে ফেস করেছি, তারপরে কেস কোয়াস্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটা গল্প বলি আর কি জিলুর ভাই, গল্পটা মজা লাগবে। আমি এই 2-3 দিন আগে একটা আওয়ামী লীগের সিনিয়র নেতা আমার সঙ্গে কথা হলো, তিনি বললেন যে শোনেন, এই দেশে নির্বাচন হবে না। এটা অবশ্য অফ দ্য রেকর্ড বলতেছি আর কি, এখন যদিও রেকর্ড হচ্ছে। উনি বললেন যে আপনারা যদি নির্বাচন করতে চানও এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে, তবুও কিন্তু নির্বাচন হবে না। আমি বলছি কেন ভাই? যে হবে না এই জন্য যে আমরা আমাদের নেত্রী সহ আমরা সবাই বুঝতে পেরেছি যে আমরা নির্বাচনে জয়লাভ করবো না, এই জন্য আপনাদের নির্বাচন হতে দিব না। আমি বললাম যে গল্পটা শেষ করি, গল্পটা শেষ করি, আরে ভাই গল্পটা শেষ করি, মজার গল্পটা শেষ করি। তো এই সে বলতেছে যে যদি আপনি দেখবেন যে আপনার ওয়ান ফাইন মর্নিং, যেটা জিলুর ভাই আমাকে বলেছেন যে আমরা শোনা যাচ্ছে আপনারা নাকি ইলেকশনে আসবেন, আপনারা যদি ইলেকশনে আসেনও, প্রধানমন্ত্রী তখন কাদের মোল্লাকে ফাঁসি দিবে, দিয়ে দেশেটা অরাজকতা সৃষ্টি করবে। এবং কাদের মোল্লাকে ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়, তারপরে যদি আপনারা আবার নির্বাচনে আসতে চান কাদের মোল্লা ফাঁসির পরে, তখন দেখবেন যে সাইদির ফাঁসির ঘোষণা করে দেবে, দেশে যাতে একটা অরাজকতা সৃষ্টি হয়। সেখানে আমরা স্টেট অফ ইমার্জেন্সি দিয়ে অন্তপক্ষে এই মানে আপনাদের নির্বাচন আসার থেকে আমরা বন্ধ রাখবো, এরকম প্ল্যানিং আমাদের রয়েছে। আমি নামটা বললাম না। আমি যে একটা গল্পের কথা বলছেন, এখন যদি আমি ঠিক এরকম একটা গল্প বলি যে আমার মাননীয় বিরোধী দলের নেত্রীর সাথে আমার কথা হয়েছে, এইটা কোনো অথেন্টিক গল্প না। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে ফাঁসির আদেশ যেটা হয়েছে সেটা কার্যকর হলে দেশে অরাজকতা হবে কেন? মানে আপনাদের উদ্দেশ্যটা কি? মানে এটা মিন করে যে এই যে অরাজকতা হচ্ছে তার মানে আপনাদের ইন্ধন আছে, আপনারা সরাসরি কেন বলছেন যে মামলার রায় হলে তো 2 দিনের হরতাল হয়, একটা নানা ধরনের ইনসিডেন্ট। না, সেটা তো অবশ্যই ওনাদের বিরোধিতা করতে হবে। কারণ হলো আপনার কোর্টে যে রায়টা আসবে, সর্বোচ্চ আদালতে যে রায় আসবে, সেটার বিরুদ্ধে আপনার হরতাল দেওয়ার কোনো নিয়ম কোন দেশের কোন নিয়মতান্ত্রিক নিয়ম কানুনের মধ্যে পড়ে না। তাহলে কেন বিএনপি সেই হরতালকে আগে সমর্থন করে এসেছে, নৈতিক সমর্থন করেছে, সমর্থন করছে না, এখন না হ্যাঁও বলছে না, নাও বলছে না, আপনি ইয়েস অন্য কোনটার মধ্যেই নাই, জাস্ট মাঝামাঝি অবস্থা। তাহলে কি উনি যেটা বলছে অরাজকতা তৈরি হবে, এটাই কি প্রমাণ করে না তার মানে এই জামায়াতের সাথে তাদের এই অরাজকতার একটা অংশ, যেটা নাকি উনি বগুড়াতে মাননীয় বিরোধী দলীয় নেত্রী যখন কথা বলেছিলেন, তারপরে পুরা দেশে যেই পরিমাণে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখন নির্বাচনী জোট, এটা মানে তাদের আদর্শ আমাদের আদর্শ এক নয়। এবং আপনাদেরও বাম দল যারা আপনাদের সঙ্গে মহাজোটে রয়েছে, তাদের আদর্শ আপনাদের আদর্শ এক নয়। এইরকম এটা হলো নির্বাচনী জোট, নির্বাচনী বৈতরণে পার হওয়ার জন্য আপনারাও এটা করেছেন, আমরাও করেছি, আমরা আছি একসঙ্গে। তাই বলে আদর্শগত দিক থেকে আমরা ভিন্নতর, এটা আপনি ভালোভাবেই জানেন আর কি। আমরা মনে করি হলে আপনাকে তাদের এই অরাজক পরিস্থিতিকে আপনারা সাপোর্ট করতে পারেন। আমরা মনে করি কেন কোনো বিবৃতি দেবেন না, নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। এবং যেহেতু হত্যা, গুম, অবিচার, অনাচার, মামলা, হামলা, তারপরে আপনার এই দুর্নীতি এবং প্রত্যেকটি ইনস্টিটিউশন গুলো নষ্ট করেছেন। দুর্নীতি দমন কমিশনের আজকালকার বক্তব্য শুনেন, নির্বাচন কমিশনের আজকালকার বক্তব্য শুনেন, আর এখন যে সরকারি কর্মকর্তাদের কিছু যারা মানে বিশেষ জেলার কিছু কর্মকর্তা যে মানে ঢাকায় আছেন, তাদের আচরণ দেখে মিলাদ ভাই আপনাকে বলি, আপনি যে কথাটা বলতেছেন মামলা, হামলা, হত্যা, গুম,
আপনি দয়া করে একটু স্ট্যাটিস্টিক্যাল ডাটা আপনি কালেক্ট করেন। হ্যাঁ না, আমার ডাটা আপনি কালেক্ট করেন। হ্যাঁ, আপনি মন গড়া বললে তো। আচ্ছা, নাম ধরে বলি। ব্যবসায়ী আমিনুলকে হত্যা করা হয়েছে, আপনার বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছে ছাত্র লীগ দ্বারা, তানভীর মাহমুদ তকিকে ওখানে হত্যা করা হয়েছে, ওই যে সাগর রুনি হত্যা হয়েছে, কোনো বিচার হয়নি। ব্যবসায়ী শামীম সংখ্যাটা বলেন আমাকে। তারপরে আপনার গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আরো 10 জন গুম হয়েছে, এটা এমনিস্ট্রি রিপোর্ট আছে। তারপরে আপনার বিরোধী দলের প্রতি জুলুম নির্যাতন। আচ্ছা ঠিক আছে, এগুলি তো আপনি যদি এখন আমি যদি আপনাকে এই নাম ধরে বলতে যাই তাহলে আমি বলতেছি না, আমি আপনার কথা বলছি, আমি যদি আপনাকে নাম ধরে বলতে যাই তাহলে এই তৃতীয় মাত্রার যে সময়টা আমাদের জন্য নির্ধারিত আছে এটা হবে না, শর্ট করে না। আপনার 27,000 আওয়ামী লীগের কর্মীকে, নেতা কর্মীকে হত্যা করা হয়েছে গত বিএনপির সময়। নো, একটা কথা একেবারে পত্রিকার ইয়ে অনুযায়ী। আচ্ছা তাহলে কি আউসুল্লাহ মাস্টার, আচ্ছা আপনার আউসুল্লাহ মাস্টার, হ্যাঁ তাহলে কি হ্যাঁ তাহলে আপনি যে হামলা মামলা কিন্তু আপনার 27,000 দুর্নীতি, আপনি যদি দুর্নীতির কথা বলেন, আপনি এই যে সারা পৃথিবীতে এখন এই বাংলাদেশ কি পরিমাণে এগিয়ে গেছে, আপনারা যদি দুর্নীতি করে থাকি 40 বছর একসঙ্গে যুগ করে, আচ্ছা মানে যে দুর্নীতি হয়েছে লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স তার চেয়ে ডাবল দুর্নীতি হয়েছে। তাহলে এইটার উত্তর দিই আমি। আপনি যদি বলেন 40 বছরে যেই দুর্নীতি হয়েছে, জি আমি আপনার 40 বছরে না 35 বছরে আপনার যে এই দেশে যে উন্নয়ন হয়েছে গত 5 বছরে তার চাইতে বেশি উন্নয়ন হয়েছে। তাহলে আপনি যদি বলেন আমরা যদি এই উন্নয়ন করতে পারি, আমার কথা শেষ, আমরা যদি এই উন্নয়ন করতে পারি তাহলে আপনাদের ওই 5 বছরে আপনার আমি বলতেছি, আপনি বললেন যে আমরা দুর্নীতি করেছি নির্বাচন, তাহলে আপনার কথায় আমি আপনাকে উত্তর দিচ্ছি, যদি আমরা এই দুর্নীতি করে যদি এই পরিমাণে উন্নতি করতে পারি তাহলে আপনাদের সময় কি পরিমাণে দুর্নীতি হয়েছে যে আপনাদের উন্নয়নের কোনো মানে শাস্তি বাংলাদেশে পড়ে নাই এবং 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারেনি, দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আপনি এই দেখেন এই যে হাতির ঝিল প্রকল্প, কুড়িল প্রকল্প, চলমান প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া বিএনপির 5 বছরে ইভেন আমার কথা বলি, আমি খাম্বাগার আর কোন জেনারেশনে আপনি জানেন, আমার কথা বলি, হ্যাঁ জেনারেশনে যেতে হবে। খাম্বা হলো কর্নেল শাহেদের একটা ফ্যাক্টরি, যাই হোক এটা আওয়ামী লীগেরই, হ্যাঁ এটা কিন্তু বিএনপির না। আচ্ছা ঠিক আছে, আপনারা তো সব বিএনপি গন্ধ খুঁজেন, কেউ তো জানেন না এটা। কর্নেল শাহেদের 10-12টা ফ্যাক্টরি আছে, আর বোধহয় মামুন সাহেবরা একটা ফ্যাক্টরি করেছিল, সেই খাম্বা আপনারা করেন। মানুষের কাছে এগুলি পরিষ্কার হয়ে গেছে, মানুষ এখন জানে যে খাম্বাটা কার। আর আপনার মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আপনি পর্যন্ত শেষ গড়িয়ে গড়িয়ে আসতেছেন খাম্বা নিয়ে, এই কথাটা ঠিক নয়। এগুলি আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে আমি বলবো না যে এটা অন্যায় হয়েছে, আমি শেষ করি। জনগণ সেটা মানে উত্তর দেবে, আমি কিছু বলতে যাচ্ছি এই জন্য কারণ এটা নিয়ে অনেক জনগণের রায়ের জন্য আপনি অপেক্ষা করেন। তর্ক বিতর্ক হয়েছে, ইলেকশন যদি না দেন তাহলে আপনি বুঝবেন কেন? আমরা তো ইলেকশন চান না তো, আপনারা ইলেকশন যদি দিতে চান তাহলে নিশ্চয়ই আপনি বিরোধী দলকে ডাকতেন, একটা দিন আমন্ত্রণ জানালেন না। আপনারা মানে মেজরিটি কি ব্রুট মেজরিটি, এর মধ্যে আপনার একটা আমন্ত্রণ জানালেন না যে আসুন আমরা কিভাবে আগামী নির্বাচনটা হয়, আমন্ত্রণ জানানোর পরে এখন পর্যন্ত হয়নি। আপনি আমাকে কেন আমন্ত্রণ জানান, আপনি যদি বলেন আমন্ত্রণ হয়নি, আমন্ত্রণ জানানোর পরে সরকার আপনি দায়িত্বটা আপনার বেশি নয়, আপনার বেশি না বলেন, বলেন। আপনার কথা আমি আমারটা শুনেন তাহলে। না না, আমার কথা শুনে, হ্যাঁ আমার দায়িত্ব বেশি, আমি আমার দায়িত্ব শুনে, আমার কথা আপনি ডাকলেন না, ঠিক আছে আমাকে একবার একটা আলোচনা, আমার কথা শুনে নেন, ডাকলে যাবো কিনা আপনি দেখেন, না গেলে তো আমার কথা শুনেন, না যদি যাই আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করব এবং গণতন্ত্র মাঝখানে প্লিজ এমন একটা ভালো লোক আমার বাংলাদেশে, এই যে আপনার ডক্টর ইউনূসকে রাজনৈতিক জেদের বশবর্তী হয়ে আপনি তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিচ্ছেন, গ্রামীণ ব্যাংক কলাপস করে দিচ্ছেন, আপনি সবগুলো সরকারের আমলে অনেক টক শো হয়েছে, অনেক কথা হয়েছে, আমি এই বিস্তারিত এই লম্বা ইসে যেতে চাচ্ছি না। আমি একটা আমার কথাটা শুনে দাওয়াত প্রসঙ্গে বলেন। আচ্ছা, দাওয়াত প্রসঙ্গে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলোচনার জন্য আহ্বান করেন তখন মাননীয় বিরোধী দল নেত্রী আলটিমেটাম দেন 48 ঘন্টা, আবার এখন আর একটা আলটিমেটাম দিয়েছেন। তাহলে আপনাদের যদি দাবি দেওয়া থাকে, এখন নর্মাল নিয়ম অনুযায়ী
দেশে সংবিধান আছে, আমরা সংবিধানকে সম্মান করি, সংবিধান অনুযায়ী। আচ্ছা, আমার শেষ করে নিন প্লিজ, আমার ঠিক আছে, আমার কথা শেষ করে নিন, আমি এই প্রসঙ্গে আসছি আপনার। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করব, এখন সরকার সংবিধান অনুযায়ী নির্বাচন করবে। এখন বিরোধী দলের যদি কোনো দাবি থাকে যে আমার এই দাবি আছে, তারা কনক্রিট দাবি রেডি করে, আমার কথা শুনে নেন মিলাদ ভাই, আপনি মাঝখানে না বলে, কনক্রিট দাবি এনে সরকারের সাথে আলোচনায় বসতে চাচ্ছে, তাদের দাবি দেওয়াগুলো সংসদে পেশ করছে, তারপরে সরকার সেই দাবি দেওয়া নিয়ে আলাপ আলোচনা করছে না, অথবা সেই দাবি দেওয়াকে মানে কোন রকম মানে পাত্তাই দিচ্ছে না, তাহলে চাইছে যে এই নীতিগতভাবে আপনাকে সম্মত হতে হবে, কারণ ওরা একটা বিল নিয়ে আসলেন সংসদে, আলোচনাও সরকার হয়তো করলো, পুরো সরকারের যে ক্ষমতা তাতে এটি রিজেক্ট করে দিতে 1 মিনিটের ব্যাপার। সরকার কিন্তু তখন আপনি বলবেন যে সংবিধানে সংসদে এসেই এটি গৃহীত হয়নি, ভয়েড হয়ে গেছে। আচ্ছা, এখন বলি, আপনি যদি সেটাই যদি বলেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রপোজাল দিয়েছেন। আপনি যদি সেটাই বলেন, প্রায় অনেকবার প্রপোজাল দিয়েছেন আমাদের, 5-5 হ্যাঁ 5-5 করে সরকার প্রধান কি হবে? হ্যাঁ, আপনি সরকার প্রধান এখন মানে সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবেন। এখন যদি সেটা নিয়ে যদি ওনারা যে আপনি যেমন বললেন, শুনেছেন যে বিরোধী নেত্রী বলছেন KM হাসানকে যারা মানতে পারে না, তাহলে আমি এখানে একটা কথা বলি, আপনি যদি সাপোজ আপনি তত্ত্বাবধায়ক না, তত্ত্বাবধায়ক সরকারই চাচ্ছেন KM হাসানকে মানতে পারেন না, শুনেন এক সেকেন্ড। শেখ হাসিনা ও তার সরকারের বিষয়ে দি ইকোনমিস্ট পত্রিকা, এগুলো তো খুব রিনাউন্ড পত্রিকা ওয়ার্ল্ডের আর কি, তারা বলছে যে সরকারের কাছ থেকে পেন্ডুলাম সরে যাচ্ছে অনেক দূরে। কি জন্য? তার মানে আপনার কোনো প্রপোজাল দিচ্ছেন না। আচ্ছা, এখন আমি বলি, আপনি যে তত্ত্বাবধায়ক, আমি যদি আপনার কথায় যে আপনি জিল্লুর ভাই বললেন যে KM হাসানকে আপনারা মানলেন না, এখন যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার যদি প্রবর্তন করা হয়, 15 অ্যামেন্ডমেন্টে যদি ফিরে যাওয়া হয়, তাহলে তো আপনার 30 অ্যামেন্ডমেন্টে যাওয়া হয়, তাহলে তো খায়রুল হক, মাননীয় বিচারপতি খায়রুল হক হবেন তত্ত্বাবধায়ক সরকার, সেটা কি বিএনপি মানবে? আচ্ছা, এইটা গেল একটা। 2 নম্বর কথা হলো, আপনারা যদি সংবিধান যদি মানে এখন যে সংবিধান সংশোধন হয়ে 15 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, তাহলে বিএনপি কেন কনক্রিট প্রপোজাল দিচ্ছে না যে সংবিধান পরিবর্তন করতে হলে সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, সেটাকে বাদ দিতে হবে? আমি বলে নেই, আমি বলে নেই, তা আপনারা তাহলে সেই প্রশ্নগুলো আসেন। আপনি খেয়াল করবেন, বিএনপি এখন বলছে যে তারা একটা নতুন ধারার রাজনীতি শুরু করবে, হ্যাঁ নতুন ধারার সরকার করবে। তাহলে কি এটাই বোঝাতে চাচ্ছেন যে হেফাজতে ইসলামের মতো নতুন ধারাটা, হেফাজতে ইসলাম বা জামাতে ইসলামের স্টাইলের একটা নতুন ধারার রাজনীতি সামনে শুরু করবেন? কারণ তারা কন্টিনিউয়াসলি হেফাজতে ইসলামকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং জামাতে ইসলাম তো তাদের সাথে আছেনই। তাহলে নতুন ধারা বলতে কি আমরা তাহলে বুঝতে পারতেছি না যে তারা নতুন ধারা বলতে ওই হেফাজতে ইসলামের মতো নতুন ধারায় চলে যাবে? কিন্তু হেফাজতকে তো সরকারও খানিকটা আশ্রয় প্রশ্রয় দিয়েছে বা তাদের সঙ্গে ঘনিষ্ঠতা। আপনার যখন মন্ত্রী যেই কথাটা আমি একটু আগে বলেছি, যখন কেউ কোনো প্রপোজাল নিয়ে বা তাদের কোনো সমস্যা নিয়ে সরকারের সাথে আলোচনা করতে চায় বা বসতে চায়, সরকার সদা প্রস্তুত তাদের সাথে বসে সেই সমস্যাগুলো সেই ধারাবাহিকতার আলোকেই, হ্যাঁ সরকারের যেহেতু হাসান মাহমুদ সাহেবের ওইখানে পাশেই বাড়ি, তার কনস্টিটিউশনের মধ্যে উনি যে কথাবার্তা বলেছেন যে কি কথাবার্তাগুলো উনি দাবি দেওয়া আছে, সেগুলো সরকারে এসে আলাপ আলোচনা করেছেন এবং নর্মাল নিয়ম অনুযায়ী যে আমাদের সংবিধানের মধ্যে থেকে এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কিছু মানা যাবে কি না যাবে, সেগুলো সরকার খুব মানে সুষ্ঠু সুন্দরভাবে সবার মাঝে প্রকাশ করে দিয়েছে। তাহলে আমি বলতেছি যে যখন নাকি হেফাজতে ইসলাম এখানে ঢাকা বিভিন্ন পয়েন্টগুলো অবরোধ করলো এবং অবরোধ করার পরে তারা যখন এই শাপলা চত্বরে অবস্থান নিল এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী তখন ঘোষণা দিলেন যে তাদের এখানে থাকতে পরের দিন তার কর্মীদেরকে যোগ দিতে এবং তাদেরকে খাবার এবং রসদ সরবরাহ করতে, তাহলে ওই হেফাজতে ইসলাম যেই দাবি দেওয়াগুলো
মানে করেছে, তাহলে কি বিএনপি তাদের ওই দাবি দেওয়াগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো অথবা তাদের যে মানে গঠনতন্ত্র আছে সেটার মধ্যে কি তারা আমরা শেষের দিকে, কিন্তু আপনি শেষবারের মতো বলছেন নতুন ধারার রাজনীতি বলতে যেটা উনি বললেন যে আমরা নতুন ধারা রাজনীতি করতে চাই, সেটাতে কি করব, তাই তো প্রশ্নটাতেই নতুন রাজনীতি এমন ভাবে করবো আমরা যে রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তাণ্ডব থাকবে না, ছাত্র দলের তাণ্ডব থাকবে না, যে যুবলীগের টেন্ডারবাজি থাকবে না, সিটি কর্পোরেশনের নির্বাচন ঢাকাটা হবে, এখন তো সিটি কর্পোরেশন নির্বাচন অনুমতি দিচ্ছেন না, তারপরে আপনার দুর্নীতি থাকবে না, এটা নতুন ধারা আর কি, আপনার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকবে এরকম আর কি, মানবাধিকার লঙ্ঘিত হবে না, আমেরিকা সহ বহির্বিশ্বের সঙ্গে যে আমাদের সম্পর্ক, এখন যে সম্পর্ক এরকম থাকবে না, সম্পর্ক ভালো হবে আমেরিকার সঙ্গে, তিস্তা চুক্তির ব্যর্থতা থাকবে না, তিস্তা চুক্তি আমরা ইন্ডিয়ার সঙ্গে কথা বলে করব, তারপরে আপনার এমপি ও মন্ত্রীদের অতি কথন মানে যা তা বলা এগুলি থাকবে না, এটা ম্যাডাম মিন করেছেন আর কি, তারপরে অঘোষিত জরুরি অবস্থা যেটা চালাচ্ছেন আপনারা, যেখানে যে ধরে নিয়ে যাচ্ছেন সেগুলি থাকবে না, বিরোধী দলের উপর দমন পীড়ন থাকবে না, হিংসাত্মক আচরণ থাকবে না আপনার, তারপরে বুয়েট চাবি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে সরকার দলীয় মানে যে একটা পুশিং থাকে যে আপনার শিক্ষক নিয়োগ এসব বাণিজ্য থাকবে না, তারপরে অর্থনৈতিক মন্দা রাজনৈতিক যে এই আপনার আনরেস্টের কারণে যে হয় সেগুলো আমরা অতিক্রম করব, জনশক্তি রপ্তানির সমস্যা দূর করব, বিনা বিচারে যে হত্যা হয় গুম হয় সেগুলির বিচার করা হবে, গুম থাকবে না, এবং বিএনপি জামাত যে পন্থীদের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে এখন, যে বাধ্যতামূলক অবসর 25 বছর হলে অবসর, এরকম এই ব্যবস্থা আমরা আওয়ামী লীগপন্থী হলেও সেটা করব না, এই বিষয়গুলি নিয়ে আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী বলেছেন। নিয়োগ বাণিজ্য থাকবে না, বৈশ্বিক শান্তি সূচকে যেমন ধরেন আপনারা এখন কিন্তু পিছিয়েছেন অনেক, আপনারা 15 পয়েন্ট পিছিয়ে এখন 105-এ বোধহয় আমরা আছি, মানে বৈশ্বিক শান্তি একটা সূচক রয়েছে আর কি, সেই সূচকে আমরা 15 পয়েন্ট পিছিয়ে গেছি, সেগুলি শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। এগুলি হলো নতুন ধারার রাজনীতি, এবং নতুন ধারার রাজনীতিতে পদার্পণ করে দেখেন বাংলাদেশ অবশ্যই একটা সুখী শান্তি সমৃদ্ধ বাংলাদেশ হবে, এবং তারেক রহমান নেতৃত্ব দিবে এই দেশের ইনশাল্লাহ। আপনার তারেক রহমানকে নিয়ে তো ভয়, এই ভয় ইনশাল্লাহ কেটে যাবে যখন তিনি আসবেন। ডক্টর আজম খান, শেষ থেকে আমরা, আপনি মিলাদ ভাই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তাণ্ডব, ছাত্রদলও বলেছেন, ছাত্রলীগ বিশেষ করে বলেছেন। তো আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আপনি একটু খেয়াল করবেন বা আপনি একটু মানে ভালো করে ডাটা নিয়ে দেখবেন, গত বিএনপি সরকার জোট সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কতদিন বন্ধ ছিল, আর এই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় মহাজোটের সরকারের সময় কতদিন বন্ধ ছিল? নাম্বার সবই বন্ধ। আচ্ছা প্লিজ, আপনি যখন বলেছেন আমি কিন্তু কোনো কথা বলেন প্লিজ, আপনি বলছেন যে দুর্নীতি থাকবে না, হ্যাঁ, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা দুর্নীতি দমন কমিশন করেন নাই, আপনি বলেছেন তিস্তা চুক্তি আমার বাস্তবায়িত করেন নাই, আমার কথা নিয়োগ দেন নাই, আচ্ছা প্লিজ, মিথ্যা বললে তো চলবে না। আচ্ছা কমিশনটা আমরা করেছি। আচ্ছা তিস্তা চুক্তির কথা বলেছেন, আপনাদের বর্তমান মাননীয় বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যখন আপনি ইন্ডিয়া থেকে ফিরে এসেছে তখন সাংবাদিকদের বলেছিল যে পানি বন্টন চুক্তি আমি ভুলে গেছি, আপনারা যে তিস্তা চুক্তি কি করবেন সেটা তো এখানেই বোঝা যায়। আচ্ছা, তারপরে অতি কথন যেটা বলছেন আপনার, এখন অতি কথনের ব্যাপারে সেগুলো আপনি এই কথাগুলো, তারপরে যে জরুরি আইন যেটা বললেন, অঘোষিত জরুরি আইন যেটা, আপনি এই বিচার বিশ্লেষণ করেন। আচ্ছা প্লিজ আমাকে বিচার বিশ্লেষণ সহকারে এটা নিয়ে তাহলে আলোচনা করলে আরো অনেক লম্বা আলোচনা করতে হবে। আপনারা যেটা করছেন, আপনার এই অনেক কিছু বলেছেন, এই অবসর দেওয়ার কথা, তারপরে জনশক্তি নিয়োগের কথা বলেছেন। আওয়ামী লীগ সরকার জনশক্তি নিয়োগের ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক, আপনার কথা আমার কথা শেষ করতে দেন, দৃষ্টান্তমূলক মানে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জনশক্তি রপ্তানিতে। আপনার এই সব সমস্ত কথা বলেছেন, তার মানে কি আপনি এই কাজগুলো করবেন না, কিন্তু আপনি জঙ্গির কথা বলেন নাই, তাহলে কি আবার বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে আপনি মানে
পরিণত করবেন? জঙ্গি এই দেশের জনগণ আপনারা করছেন চিফ বাংলাদেশের জনগণের উপর যে নির্যাতন চালিয়েছেন, বাংলাদেশের জঙ্গি তো 3 জঙ্গি হার মানিয়েছেন আপনারা। এই নির্যাতনের কথা যে পরিলক্ষণ করেছে সারা বিশ্ব, এইরকম নির্যাতন আমরা যদি এই নির্যাতনের কথা আপনার দলীয় কার্যালয়ে পুলিশের আক্রমণ মানুষ দেখেছে, দলীয় কার্যালয়ে মহাসচিব সহ সিনিয়রদের সময় হয়েছে। আমরা কিন্তু যেভাবে আমাদের দলীয় পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে সমস্ত অশ্লীল কারবার বন্ধ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে দেশে শান্তি আসবে, বিএনপি জয়লাভ করবে এবং আপনাদের সমস্ত মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার জন্য যাই হোক নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য একজন নির্বাচন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ নির্বাচন দিয়ে আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে আপনি @তৃতীয়মাত্রা.com 16258 SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। মিশর রশিদুজ্জামান মিল্লাত এবং ডক্টর আজম খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী দুজন রাজনৈতিক কথা বলছিলেন নানা বিষয় নিয়ে, অভিযোগ পাল্টা অভিযোগ এবং এর মোটামুটি ভাবে অভিযোগ পাল্টা অভিযোগ যা আছে এক জায়গায় করলে দেখা যায় যে দেশে যা কিছু অনাচার অনিয়ম হয়েছে তার জন্য উভয়েরই দায়, আবার ভালো যা কিছু হয়েছে সেখানেও যদি রাজনৈতিক দলগুলোকে কোনো কৃতিত্ব দিতে হয়, সরকারকে কোনো কৃতিত্ব দিতে হয়, সেখানেও তাদের অংশীদারিত্ব আছে, কম বেশি থাকতে পারে, সেটি জনগণ বিচার করবেন। তবে এই সমস্যার চাইতে যে সমস্যাগুলো নিয়ে কথা বলেন সবচেয়ে বড় সমস্যা যেটি সিংহভাগ সময় আলোচনা আবর্তিত হয়েছে সেটি নির্বাচন, অর্থাৎ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে এবং এই বিষয়টি সমঝোতায় আসতে হবে। সেটি বর্তমান সরকারের অধীনে হোক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক, যে কোনোভাবেই হোক না কেন এটি সমঝোতা কিন্তু খুব অনিবার্য এবং এমন একটি নির্বাচন মানুষ চায় যেভাবেই হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণ থাকবে, বিশেষ করে প্রধান দলে দেশে বিদেশে যেটি গ্রহণযোগ্য হবে, সাধারণ মানুষ যেখানে উৎসাহের সঙ্গে ভোট দিতে পারবেন এবং যেটি নিয়ে কোনো প্রশ্ন নির্বাচনোত্তরকালে বিশেষ করে জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে উঠবে না, সেরকম একটি নির্বাচন অনিবার্য, কাঙ্ক্ষিত। যদি সেই নির্বাচন না করা যায় কি হতে পারে সেটিও মোটামুটি আমাদের রাজনীতিকরা ইঙ্গিত করছেন। সেরকম একটি পরিস্থিতি থেকে দেশকে আমরা কেউই নিয়ে যেতে চাই না। রাজনীতিকরা ঠেলে দেবেন কিনা সেটি তাদের ব্যাপার, যদি তারা ঠেলে দেন ভুক্তভোগী সবার আগে কিন্তু তারা যে হবেন সেটি বোধহয় তারা অতীত অভিজ্ঞতা থেকে খুব ভালোভাবে জানেন। আমরা আশা করব যে তাদের উপলব্ধি হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, সবার জন্য শুভকামনা।